হিন্দি নোবেল এবং বাংলা উপন্যাস শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন দেওয়া টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করুন। আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব নাম্বার 4+5। স্পষ্ট বুঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি। সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসল, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হল। এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ার ও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কি না সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের, গাছগাছালির, রংচটা দেয়ালের, গরু ছাগলের ও হতে পারিস। রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে মেঘ। আর ভাবছে, আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক। মেঘকে বরাবর চোখে চোখে রেখেছে তানভীর সহ বাড়ির সকলে। 6-10 পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজ। আহারে জীবন ধু ধু মরুভূমির মতো, কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকত, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে? বোধশক্তি হওয়ার পর মেঘ মনে হয় 2-3টা বিয়ে খেয়েছে কাজিনদের। যাকে বলে নামের বিয়ে খাওয়া। তানভীরের ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকত মেঘ। ভাইয়ের ক্রাশ শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না। বরযাত্রী আসলে তো আরও না, ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো। তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসত। গায়ে হলুদে নাচা, গান গাওয়া, এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো। এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতেই যায় না। এতে তানভীর মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে। মেঘের এই সাদাকালো জীবনের কথা শুনলে বন্যা কেন পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল। কয়েকবার বন্যা কল ব্যাক করেছে। নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভই করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে? জীবন যেখানে যেমন তা মানতেই হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকেও। মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর। কথায় আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে, তাই সবসময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে। শুধু বন্যাই না, আরও 2জন বান্ধবী আছে মেঘের, একজন পাখি আরেকজন মায়া। ওদেরকেও নজরে রাখে তানভীর। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। পেইজ সালমা চৌধুরী, সালমা চৌধুরী, সসালমা 90। আবির বিকাল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে আদির ডাকে। নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন। আবিরের বাইক কেনার কথা শুনেই তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়েল দিয়ে কোনোরকমে মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চিনে, ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন। আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে। আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ, চুলগুলো অগোছালো। আকস্মিক ধাক্কা এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় আবির। তৎক্ষণাৎ মোটা ভ্রুযুগল শিথিল হয়ে যায়। অমত্ত চেয়ে রইল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের। দৃষ্টি তার তারা চিহ্ন খর। আচমকা হাঁটা থামাতে শ্বাসভাতারা চিহ্ন রি হয় আবিরের। কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে আপাদমস্তক দেখল একবার। কালো জামাতে যাকে অপ্সরার ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। দ্রুতগতি থামাতে গিয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটার বুকে। মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে। আবিরের চোখের দিকে বিস্ময়াভিভূত নয়নে তাকিয়ে আছে মেঘ। পলকও পড়ছে না একটিবার। আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটা এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে, যা তার পরনের সাদা টি শার্ট অল্পস্বল্প ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই আবিরের। আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পিছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির, তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে। মেঘ ভয়ার্ত কণ্ঠে বলে, থ্যাংক ইউ আবির। ওয়াই? আবির শুনল কি না কে জানে। এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থরথর করে কাঁপছে মেঘের হাত পা। মেঘের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখল মেঘ। ভেতরটা ভয়ে আতকে উঠছে বারবার। অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের। পেইজ সালমা চৌধুরী, সালমা চৌধুরী, সসালমা 90। সোফায় বসে আছেন দুই ভাই।
বাড়ির মহিলা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে। কি হবে কে জানে। আলী আহমদ খান নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন, তুমি নাকি বাইক কিনেছ? এই কথায় হুঁশ ফিরে অষ্টাদশীর। কিছুটা স্বাভাবিক হয়ে দুই পা সামনে এগিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ। নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু, তাদের থেকে কিছুটা দূরে দুহাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবির। জি, ভাবলেশহীনভাবে উত্তর দেয় আবির। কিন্তু কেন? পুনরায় হুঙ্কার দেন তার আব্বু। আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি। তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ? এবার প্রশ্নটা চাচ্চু মুজাম্মিল খান করেছেন। হ্যাঁ জানি, 20-30 বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না। যদি কপালে খারাপ কিছু লিখা থাকে তাহলে সেটা 7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবেই। সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে। তোমরা দুই ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে? আলী আকবর খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন। বাইক কিনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু। এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনব। আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে। এত গাড়ি কেন কিনলাম তোমাদের জন্যই তো, মোজাম্মেল খান কোমল স্বরে বললেন। গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচ্চু? তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে। আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণ বাড়ির মহিলা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না। এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। এই বাড়িতে এত বছরে কাউকে গলা উঁচু করে মুখের উপর কথা বলতে শুনেনি সে। তানভীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের উপর। বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার। আবির ভাই 2 দিন হলো এসছে, আজই বাবার মুখের উপর নিজের মর্জি শোনাচ্ছে। এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ। আবির, আব্বু, চাচ্চু, আমি অনেকদিন যাবৎ চিন্তা ভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করার। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান ও আলী আকবর খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত বছর ছেলেকে বাহিরে রেখে পড়াশোনা করিয়েছেন, দেশে এসে নিজের ব্যবসার হাল ধরবে, দেশে পা দিতেই নিজে কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছে ছেলে। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন, আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। আবির কিছু বলার আগেই আলী আকবর খান বলে উঠলেন, ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসেছ, তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব। তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমার একটা শর্ত আছে। তুমি আমাদের কোম্পানির সিইও হবে। আগামীকাল শুক্রবার অফিস ছুটি তাই তুমি শনিবারে অফিসে যাবে। তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে। তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই। বেস্ট অফ লাক মাই বয়। আবির যেন আগে থেকেই জানত এরকম কিছু হবে, তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু। কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকব না, তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে। তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে, তারপর তুমি তোমার মতো নিজে কোম্পানি খুলতে থাকো। আবির চোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল, তানভীর রাজনীতিই করবে, ওর মাথায় ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই। শনিবারেই অফিসে আসব আমি। আমি একাই সব দিক সামলাতে পারব। তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও, নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে। তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি, তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে, সেটা হলো আমি আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব, তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ। দরকার হলে 2 অফিসের কাজ শেষ করে আমি রাত 12টায় বা 2টায় বাসায় ফিরব, এমনকি নাও ফিরতে পারি, এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয়। একদমই কথাগুলো বলে কোনোদিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির। আলী আহমদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন। পিনপতন নীরবতা বাড়িতে। সোফায় বসে আছেন মোজাম্মেল খান, কাছেই 3 ঝা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার। তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা, এটাই তাদের চিন্তার বিষয়। নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ। যেই বড় আব্বুর কথার উপর কারো কথা চলে না, আজ ওনার সাথে টক্কর দেয়ার মানুষ এসেছে। বাবা ছেলে কি শর্তটাই না দিচ্ছে, যেমন বাবা তেমন ছেলে, এসব ভেবেই হাসি পাচ্ছে মেঘের। হঠাৎ করেই হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার, আর ফিসফিসিয়ে বলতে শুরু করল,
নিজে তো হিটলার সাথে আমার ভাইটাকে বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে। এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা, এখন আবার আরেকজনের আবির্ভাব হলো। কপালটাই খারাপ আমার। এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই, তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকতে যাবে, হঠাৎ চোখ পড়ে আবির ভাইয়ার রুমের দিকে। এক রাশ হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ। বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপর তলায় চলে এসেছিল মেঘ। আবির ভাই বিদেশ যাওয়াতে কোনো চিন্তায় ছিল না। কিন্তু মেঘ আসার 15 দিনের মাথায় তানভীর ও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে। সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানভীরের রুম। বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা। তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে। মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে উঠানামা করে। বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল, কারণ তার একপাশে আবির ভাইয়ের রুম, আরেক পাশে তানভীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে। কিছুদিন পর থেকে মিমো উপরে থাকবে, কিন্তু তাতে কি ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কি না সন্দেহ আছে। পেজ সালমা চৌধুরী SC সলমা 90। রাত 10টার উপরে বাজে, সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে। আবির এখনো বাড়ি ফিরেনি। মালিহা খান সোফায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য। 10-15 মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানভীর। মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলো ছেলে। আম্মু, তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ, আমি নিজের মতো করে খেয়ে নিব। তোর বউ আসলে, আমি আর অপেক্ষা করব না তোর জন্য, সহসা উত্তর দিলেন মালিহা খান। বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে ওঠে তানভীর। আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানভীরের দিকে, সঙ্গে সঙ্গে তানভীর হাসি থামিয়ে ফেলে, নিঃশব্দে হাসছে সে। তানভীর বরাবরই ভীতু প্রকৃতির, বাহিরে যতই শক্তপোক্ত থাকুক না কেন বাবা, চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বিড়াল। এতদিন যত কাজই থাকত ছেলেটা 8-9টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসত। কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার। আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টার স্বরে বলে উঠল, এর উল্টোটাও হতে পারে, যেমন তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে। ছেলের এরকম ঠাট্টায় ভ্যাবাচেকা খেলেন মালিহা খান। আবির পুনরায় শান্ত অথচ কড়া বলে উঠল, কাল থেকে তোমায় যেন বসে থাকতে না দেখি। আমার কিছু লাগলে চেয়ে নিব আর খাবার টেবিলে রেখে দিও, আমি খেয়ে নিব। এই কথার কোনো উত্তর বা দিয়ে মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, তানভীর, মেঘ এখনো খায়নি, একটু ডেকে আসবি, এখন খাবে কি না। তানভীর ঠিক আছে বলে উপরে গেল। আবিরও নিজের রুমে গেল। 5 মিনিটে ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে। এতক্ষণে মেঘ খাবার টেবিলে চলে এসেছে। ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে। খাওয়া অর্ধেক হতেই তার দৃষ্টি নিবন্ধ হয় সিঁড়ির পানে। কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির। মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে। মানুষটাকে দেখে হৃৎস্পন্দন বাড়তে লাগলো মেঘের। এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতরে কিছু একটা হচ্ছে, কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে। নিজের অজান্তেই বুকের বাপাশে হাত রাখল মেঘ। অনুভব করল কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর। আবিরের চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটল মেঘের। সবেগে হাত নামিয়ে আনল বুক থেকে। আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে। মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপেই যাচ্ছে। চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা। শরীর কাঁপা কাতারা চিহ্ন পি আর হৃৎপিণ্ডের লাফালাফিতে সে বিদ্যিষ্ট, দিশেহারা অবস্থা অষ্টাদশীর। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে, কিন্তু পারছে না, মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাঁধা। মালিহা খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন, কিরে, কি হলো তোর। দ্বিতীয়বার ঘোর কাটল মেঘের। তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করল, কাপা কাপা গলায় বলল, কিছু না। এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করল, কিন্তু এবার আর গলার দিয়ে খাবার নামছে না মেঘের। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাপা কাপা হাতে গ্লাস নিয়ে ঢকঢক করে অর্ধেক গ্লাস পানি নিমিষেই শেষ করে ফেলল মেঘ। আবির আপন মনে খাচ্ছে, সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজনই মনে করল না সে। এই জগতের সবকিছু তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম। আবিরের গা ছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে মেঘ। মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে। কালো টি শার্টে মুখটা কত মায়াবী লাগছিল, এলোমেলো চুল, খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেল অষ্টাদশী। কে বলতে পারে, 2 দিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মন মস্তিষ্ক জোরে। হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল এই স্মৃতিটাই মনে হতো আর রাগে কটমট করত মেঘ। আর আজ বিকাল থেকে যতবার আবিরকে দেখছে ততবার মেঘের শীর্ণ বক্ষ ধরফরিয়ে উঠছে।
ছোটবেলা যে ভয়টা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে। আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এই দৃষ্টিতে সূচালো কিংবা ধারালো অস্ত্র আছে যা এক কিশোরীর বক্ষপিঞ্জর এফোর ওফোর করে দেয়ার ক্ষমতা রাখে। আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছিল মেঘ। আবির চোখ তুলে তাকাতেই মেঘের মনোযোগ ঘুরে গেল। আবিরের তারা চিহ্ন দৃষ্টি মনে হচ্ছে ফালা ফালা করে দিচ্ছে হৃৎপিণ্ডটা। দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে নিল গলায়। সহসা মুখবিবর চুপসে গেছে আমসত্ত্বের ন্যায়। দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টাদশীর। এর মধ্যে মালিহা খান ছেলে আবিরের উদ্দেশ্যে বলে উঠলেন, তোর নতুন কোম্পানিটা কি না খুললে হয় না? তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না। কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস? তোর বাবা তোকে অনেক ভালোবাসে। শানিত স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করল, ছেলেরা সারাজীবন বাবাদের প্রিয় থাকতে পারে না। নিজের স্বপ্ন, ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের। এটা অস্বাভাবিক কিছু না। যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হাল প্রতিটা ছেলে ধরত তাহলে পৃথিবী এতটা এগিয়ে যেত না, আমাকেও দেশ ছেড়ে এত বছর বাহিরে পড়ে থাকতে হতো না। আব্বু নিজে এই কোম্পানি শুরু করেছিল, উনি যদি ওনার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিতেন তাহলে আজ এতদূর পৌঁছাতেন না। তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দিব। আমার স্বপ্ন একান্তই আমার। আমি দুদিকই সামলাবো। তুমি এসব নিয়ে অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। মালিহা খান চিন্তিত স্বরে বলে উঠলেন, এত চাপ আর দৌড়াদৌড়ি করে তো নিজে অসুস্থ হয়ে পড়বি বাবা। আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না। তানভীর মাঝখান থেকে বলে উঠল, ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে বড় আম্মু, তুমি রিল্যাক্সে থাকতে পারো। মেঘ এতক্ষণ নীরবে খেলেও এই কথা শোনামাত্রই ছোট দেহ কম্পিত হয় তার। আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে। আবির তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো তানভীরের দিকে। অমনি মুখটা চুপসে গেল তানভীরের। করুণ স্বরে বলল, সরি ভাই। পিনপতন নীরবতা খাবার টেবিলে। কেউ কোনো কথা বলছে না। মেঘের মনটা সহসা খারাপ হয়ে গেল। তানভীর আবিরের একনিষ্ঠ ভক্ত। এক কথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। আবির গুরুগম্ভীর স্বভাবের, রাগী, কথা কম বলে কিন্তু দিনশেষে আবিরের অপ্রকাশিত আবেগগুলো তানভীরকেই শেয়ার করে এসেছে এত বছর, এমনকি এখনও। আবিরের থেকেও বেশি তানভীর ভালোবাসে আবিরকে। আবির যদি বলে সারারাত এক পায়ে দাঁড়িয়ে থাকবি, তানভীর তাই করবে। অবশ্য করবে নাই বা কেন, সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে তানভীরের, পড়াশোনাতে তার বিশেষ আগ্রহ ছিল না। বড় আব্বু এবং আব্বুকেও বলেছে কয়েকবার তাদের করা জবাব, রাজনীতি আমাদের পছন্দ না। এই বাড়ির কেউ রাজনীতি করবে না। একদিন বাধ্য হয়ে ভাইকে কল করেছে তানভীর। ভালোমন্দ কথা শেষ করে তানভীর ভয়ে ভয়ে বলল, ভাইয়া তোমার সাথে আমার একটু কথা ছিল। আবির সাবলীল ভঙ্গিতে উত্তর দিয়েছিল সেদিন, রাজনীতি করতে চাস তাই তো? তানভীর নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আবির এত স্বাভাবিকভাবে কথাটা বলছে। আবির, তুই রাজনীতি কর, সমস্যা নাই। কিন্তু কিছু বিষয় মাথায় রাখবি, বিষয়টা দেখতে যতটা সহজ ততটাও সহজ না। একনিষ্ঠ এবং সৎ থাকতে হবে তোকে। দল মতো নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে, পাচাটা স্বভাব যেন না হয়। তানভীর ভয়ে ভয়ে বলল, বড় আব্বু আর আব্বু তো রাজি হচ্ছে না। আবির হেসে উত্তর দিয়েছিল, ওইসব আমি সামলে নিবে। তুই আমায় কথা দে তুই তোর জায়গায় সৎ থাকবি, আর যে কোনো সমস্যা আমায় শেয়ার করবি। সেদিন খুশিতে তানভীরের চোখ টলমল করছিল। আবির সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদে দিত ছেলেটা। সেদিনই ভাইকে কথা দিয়েছে, সে সারাজীবন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে। এরপর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা আছে, কি করা দরকার, কোনটা করলে ভালো হবে সবই ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে তানভীর। আজ সে ছাত্রলীগের সহ সভাপতি। সবটুকু ক্রেডিট আবিরের। আগামী বছর মেয়র নির্বাচনের পরে নতুন করে সভাপতি করা হবে, তাই তানভীর চেষ্টা করছে যেন এইবার সভাপতি হতে পারে। তানভীরের রাজনীতির জন্য বাবা চাচার সাথে আবিরের কথা কাটাকাটি সেই শুরু থেকেই, কিন্তু আবিরের এক কথা, তানভীর রাজনীতিই করবে। আজ সন্ধ্যায় ও বাবা চাচার মুখের উপর বলেছিল তানভীরকে কোনো প্রকার বাধা যেন না দেয়া হয়। তানভীরের জীবনে আবির গাছের ন্যায়, যার ছায়ায় তানভীরের অবস্থান। ভাই ছাড়া তানভীর অসহায়। খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। তানভীরও চলে গেছে, কিন্তু বসে আছে মেঘ। সে খাবার টেবিলে সবার আগে এসেছিল, ভেবেছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে, কিন্তু তা আর হলো কই। আবিরের জীবনে কেউ আছে এই কথাটায় মাথায় ঘুরপাক খাচ্ছে অষ্টাদশীর। ভাতের প্লেটে আঙুল ঘুরাচ্ছে আর ভাবছে, আমার ছোট্ট মনটা এভাবে ভেঙে গেল, প্রেমে পড়ার আগেই ব্রেকআপ হয়ে গেল। ছি,
তৎক্ষণাৎ নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে, থাক মন খারাপ করিস না, ছেলেটা ভালো না, মনে নেই তোকে ছোটবেলা মেরেছিল, আস্ত হিটলার, তোর জীবনে রাজপুত্র আসবে যার জীবনে রাজ করবি শুধু তুই। মালিহা খান মেঘের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলল, থাক তোর আর খেতে হবে না, এতে হুঁশ ফিরে মেঘের। মেঘ কিছু বলার আগেই খাবারের প্লেট সামনে থেকে নিয়ে যান উনি। বড় আম্মুর এসব কর্মকাণ্ডে আহাম্মক বনে যায় মেঘ। মালিহা খান বলে উঠেন, এভাবে 14 ঘণ্টা ভাত নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার। মেঘেরও খাবার খাওয়ার তেমন ইচ্ছে নেই আর, সে তো নিজেকে সান্ত্বনা দিতে ব্যস্ত, হাতটা ধোয়ে রুমের দিকে যাচ্ছে। মালিহা খান মেঘকে ডেকে আবার বললেন, তোর কি পেট ভরেছে নাকি নতুন করে খাবার দিব তোকে? আর খাবো না, এটুকু বলে রুমে চলে আসে মেঘ। পড়তেও ইচ্ছে করছে না মেয়েটার, চুপচাপ শুয়ে আছে। চোখ বন্ধ করতেই ভেসে ওঠে আবিরের হাসি। বাইক এনে যখন হাসি মুখে বলছিল কথাগুলো কানে ভেসে আসছে। কি সুন্দর করে কথা বলে মানুষটা, তাকানোর ধরন, রাগলে কুঁচকে ফেলা ঘন ভ্রু দুলো সবই যেন চোখের সামনে ভাসছে মেঘের। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে মেঘ, বুক ভেঙে আসে কষ্টে। এই লোক আমার ভাবনায় কেন আসছে বারবার? এই লোক তো অন্য কারো, এই বলে অভিমানে ঘুমিয়ে পড়ে মেঘ। আজ শুক্রবার সকালে থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। মিম, আদি আর মেঘ দুষ্টামি, আড্ডায় মাতিয়ে তুলেছে ড্রয়িং রুম। তিন ঝা রান্নায় ব্যস্ত। আবির বাড়ি ফিরেছে বলে আবিরের দুই মামা, দুই খালা তাদের বাচ্চারা সবাই দেখতে আসবে। মিম আর মেঘের মামা, খালাদের বাড়ি থেকেও বেড়াতে আসবে মানুষ। বেশিরভাগ মানুষই চাকরিজীবী, যার ফলে শুক্রবার ছাড়া কারো সময় নেই। ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে, যখন যা লাগছে উনি ছুটছেন আনার জন্য। তানভীরের সকাল থেকে কোনো খোঁজ নেই, সকালে নাস্তা করে বেরিয়েছে, পার্টি অফিসে কাজ আছে, বিকালে ফিরবে বলে চলে গেছে। এজন্য মেঘের কোনো ভয় ডর নেই, আপন মনে আড্ডায় মগ্ন মেয়েটা। হঠাৎ উপরে করিডোর থেকে আবির ডাক দিল মাকে, আম্মু একটু কফি দিতে পারবে? এই বলে রুমে চলে গেল পুনরায়, উত্তর শোনারও প্রয়োজন মনে করেনি সে। মালিহা খান কফি করে মেঘকে ডাক দিলেন, কফিটা আবিরকে দিয়ে আয় তো মা। তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল গতরাতে কথা, সহসা বলে উঠল, আমি কেন মিম দিয়ে আসুক? মালিহা খান কিছুটা বিরক্তি নিয়ে বলল, ওরা নিলে ফেলে দিবে, তখন আরেক মুসিবতে পড়ব, বাড়িতে একটু পর মেহমান আসবে জানা মা। মেঘ আর কথা না বাড়িয়ে ধীর পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আবিরের দরজা পর্যন্ত আসল। গলা শুকিয়ে যাচ্ছে মেঘের, বুকের ভেতরের ধুকপুকটা বেড়ে যাচ্ছে, হাত পা কাঁপছে। আস্তে আস্তে দরজায় টুকা দিল মেঘ। আবির, দরজা খোলা আছে। কাপা কাপা হাতে দরজা ধাক্কা দিল মেঘ। আবির ল্যাপটপে কি যেন করছে, তাকিয়েও দেখল না কে এসেছে। আবির, এখানে রেখে যা। মেঘ হাঁটতে পারছে না, হাত আরও বেশি কাঁপছে এখন, পায়ে একটুকু জোর পাচ্ছে না, ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায়। আবির ল্যাপটপ টেবিলে রেখে মেঘের মুখোমুখি এসে দাঁড়িয়েছে, হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখে। মেঘের সেদিকে কোনো মনোযোগ নেই, তার মস্তিষ্কের প্রতিটা নিউরন ছুটছে এদিক সেদিকে। বডি স্প্রের তীব্র ঘ্রাণে হোসে ফেরে মেঘ, তার থেকে 1 ফুটের দূরত্বে দাঁড়িয়ে আছে আবির। আচমকা এইভাবে এসে দাঁড়ানোয় একটু ভ্যাবাচেকা খেল মেয়েটা। মেঘ ত্রস্ত ঘুরে গেল, নিজের উপর জোর খাটি সে পা বাড়ায় দরজার দিকে। সবেগে সুদূর হতে মেঘের কোনই চেপে ধরল আবির, কড়া কণ্ঠে বলল, এদিকে তাকা। অনিচ্ছা সত্ত্বেও ঘুরে দাঁড়াল মেঘ, চিবুক নেমে গলায় আটকাল, সারা শরীর কাঁপছে, শীতল স্বরের হুমকিতে কানের লতি গরম হয়ে যাচ্ছে, সাথে আবিরের শরীরের আর বডি স্প্রের তীব্র গন্ধ নাকে লাগছে মেঘের। আবির পুরু কণ্ঠে বলল, কফিটা টেবিলে দিয়ে আসতে বলেছিলাম, কথা কানে যায় না? এতটুকু বলতেই মেঘ হেলেদুলে পড়ে যেতে নেয়, টালমাটাল মেয়েটার বাহু ধরে সোজা দাঁড় করিয়ে দিল আবির। জ্ঞান হারাতে হারাতেও যেন হারায়নি মেঘ। আবিরের চাউনিতে তীক্ষ্ণতা গম্ভীর কণ্ঠে বলল, তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস? অবশ্য ভুগবি নাই বা কেন, খাবার প্লেটে আঙুল ঘুরালে কি আর শরীরে পুষ্টি হবে? প্রথমে গম্ভীর কণ্ঠে বললেও শেষটা যেন মজার ছলেই বলল। মেঘের শরীর ঘামছে, কে বুঝাবে এই লোকটাকে, যাকে দেখলে অষ্টাদশীর সব শক্তি নিমিষেই মিলিয়ে যায় কোথায় যেন, যার দৃষ্টি কেড়ে নেয় তার সমস্ত ধ্যান জ্ঞান মনোনিবেশ। আবির সাবলীল ভঙ্গিতে বলে উঠল, যেতে পারবি নাকি দিয়ে আসব? নিজেকে সামলে মেঘ বলল, পারব। তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যায় মেঘ। আবির তাকিয়ে আছে অষ্টাদশীর হাঁটার পানে। মেঘ কোনোরকমে নিজের রুম পর্যন্ত এসেছে, এক দৌড়ে এসে খাটে শুয়েছে, মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে। কয়েক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পেল না, সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায়। 11টার পর থেকে মেহমান আসা শুরু হয়েছে, বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে। মিম,
আদি গোসল করে সেজেগুজে গল্প করছে সবার সাথে। আবির একেবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে, টুপি পাঞ্জাবি পরায় অন্যান্য দিনের থেকেও অনেক সুন্দর লাগছে ছেলেটাকে। সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে। মেঘের দেহ এখনও বিছানায় লেপ্টে আছে। বোনকে খুঁজতে মিম উপরে গিয়ে দেখে মেঘ ঘুমাচ্ছে। ডাকতে ডাকতে মেঘের ঘুম ভাঙে। মিম, আপু, ও আপু উঠো। এখন ঘুমাচ্ছ কেন? বাড়িতে মেহমান চলে আসছে। আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে উঠো, নামাজ পড়ে রেডি হও, আম্মু আমায় পাঠাইছে তোমায় ডাকছে। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফেরে, পাশের দেয়ালে টানানো দেয়াল ঘড়ির দিকে তাকায় 1:15 বাজে। তৎক্ষণাৎ শুয়া থেকে উঠে বসে। আবিরকে কফি দিতে গেছিল 8:30-9টার মধ্যে। 4 ঘন্টার উপরে তার জ্ঞান ছিল না। 5 মিনিট বসে তারপর গোসলে চলে যায়। নামাজ পড়ে আবিরের দেয়া একটা জামা পরে নিল মেঘ, বেগুনি রঙের গাউন, মোটামুটি গর্জিয়াস। চুলগুলো খোপা করে নিল। এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুই করতে পারবে না সে। মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে। রুম থেকে বের হলো প্রায় 3টার দিকে। মামা খালারা সবাই খেতে বসেছে। ছোটদের খাওয়া শেষ। রুম থেকে বের হয়ে করিডোর দাঁড়িয়ে পরিস্থিতি বুঝার চেষ্টা করছে সে। বাড়িতে এত হই হুল্লোড়ের শব্দে মাথা ধরে ফেলছে মেঘের। নজর পড়ে সোফার দিকে। আবিরকে ঘেরাও করে বসে আছে সব মামালো খালাতো ভাই বোনরা। তার মধ্যে একজনের দিকে নজর পড়ে স্পেশাল একজন, মালা আপুর দিকে। মালা আপু অনার্স 3য় বর্ষে পড়তেছে এখন। আবির ভাইয়ার মামাতো বোন। মালা আপুর একটা বড় আপু আছে অনিমাইশা। ওনার পড়াশোনা শেষ, জব করতেছেন এখন। 2 বোনই এসেছেন। কিন্তু মালা আপুর দৃষ্টি কেমন জানি আবির ভাইয়ার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই গিলে খাবে আবির ভাইকে। বিষয়টা দেখেই মেঘের মেজাজ গরম হয়ে গেছে। তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা। তানভীর ভাইয়াতে বলেছিল আবির ভাইয়ের জীবনে কেউ আছে। মালা আপুই কি সেই কেউটা? ভাবতেই বুক ভরে উঠে কষ্টে। আবিরের সমবয়সী একটা ভাইয়া আছে, নাম সাকিব। উনি আবির ভাইয়ার দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে। আরও কয়েকটা ছোট ভাই আবির ভাইকে এটা সেটা অনেক কথা জিজ্ঞেস করছে। বিদেশে কেমন লাগে, পড়াশোনা কেমন, কিভাবে থাকতে হয় এসবই। মেঘ ধীরস্থির পায়ে সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকায় সেদিকে, পুনরায় ভাইদের কথায় মনোযোগ দেয়। মেঘকে দেখে 2-4 ডাক শুরু করে, এই মেঘ কেমন আছিস, এদিকে আয়। মিম ছুটে আসে মেঘের দিকে, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, নজর না লাগে কারো। মেঘ মুচকি হাসল। মিম মেঘকে টেনে নিয়ে সোফায় বসালো। সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ার দিকে। উপর থেকে সে শুধু মালা আপুর নজরটায় দেখেছে। এখন সে আবিরকে দেখছে। নীল পাঞ্জাবি, সাদা প্যান্ট, মাথায় টুপি, আহা কত মায়াবী লাগছে। আবিরের হাসজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে মেঘ। যত্রতত্র দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলায় ব্যস্ত হল। বড়দের খাওয়া শেষ। মেঘ উঠে সবাইলে সালাম দিয়ে খুশগল্প করতে লাগে। খালামনিদের অনেক দিন পর দেখছে। আগে বিয়েতে গেলে টুকটাক দেখা হতো, কিন্তু তানভীরের অত্যাচারে মেয়েটা বিয়ে বাড়িতে যাওয়া ছেড়ে দিচ্ছে, তাই মামি আর খালাদের সাথে দেখাই হয় না। মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে, এটা সেটা নিয়ে আসে। সারাদিনের ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। থাকার জন্য বলেছে সবাই, কিন্তু চাকরিজীবীদের কাছে বেরানো মানেই কয়েক ঘণ্টা। বিদায় বেলায় মালা আপুর আচরণে মাথায় রক্ত উঠে যায় মেঘের। ভালো করে বললেই হয় বেড়াতে যাবেন, গায়ে ঢলে পড়ার কি আছে আশ্চর্য। মালার এরকম আচরণে আবির ভাই তৎক্ষণাৎ সরে না গেলে তো উপরে পড়ে যেত এই মেয়ে। রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ নিজের রুমে চলে যায়। মেহমানদের বিদায় দিয়ে আবিরও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যেন। মাঝখানে তানভীর একবার এসেছিল, সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে। পার্টি অফিসে কি নিয়ে ঝামেলা চলছে তাই বসার সময় হয়নি তার। মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগল। কিন্তু কেন কাঁদছে সে নিজেও জানে না। অতিরিক্ত রাগে কান্না আসে মেয়েটার। মেঘ বরাবরই খুব অভিমানী, অল্পতেই কান্না করে দেয়। রাত 10টা বেজে গেছে, এখনো মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা। সারাদিন খাওয়া নেই। তড়িঘড়ি করে তানভীর বাড়িতে ঢুকে এসেই মাকে জিজ্ঞেস করে, মেঘ খেয়েছে? হালিমা খান সহসা উত্তর দিলেন, সন্ধ্যার পর থেকে এত ডাকছি দরজায় তো খুলছে না। তানভীর আর কথা বাড়াল না, তড়িৎগতিতে ছুটে গেল বোনের দরজার সামনে। প্রথমে আস্তে করে ডাকল, মেঘের সাড়া নেই। আচমকা চোয়াল শক্ত করে এক প্রকার চিৎকার দিল, মেঘ তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শতারা চিহ্ন নিয়ে আছে বলে দিলাম। মেঘ শুয়া থেকে এক লাফে উঠে বসল। কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুলল। চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে। আজ পর্যন্ত তানভীর মেঘের গায়ে হাত তুলেনি, শুধু ধমকই দেয়।
কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ, কখন আবির ভাইয়ের মতো নাক মুখে মারবে থাপ্পড় বিশ্বাস নেই। দরজা খুলতেই নরম স্বরে তানভীর বলল, খেতে যা। মেঘ তানভীরের এত নরম স্বর কোনোদিন শুনেনি, ভাবতেই পারছে ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলছে। তানভীর, খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস, তোকে একটা ফেসবুক আইডি খুলে দিব। তানভীরের এমন কথায় মেঘ হাহাম্মক বনে গেল। তানভীর ভাই বরাবরই এরকম, নিজেই ঝাড়বে তারপর নিজেই আদর করবে, এটা সেটা কিনে আনবে মেঘের জন্য, কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এত নরম স্বর কখনো শুনেনি এর আগে। নিমিষেই মনটা খুশিতে ভরে গেল মেঘের। খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ। আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে, একটু একটু করে সব চেক করছে, কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান। হালিমা খান, সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম বের হলি না কেন? ঠিকই ভাইয়ের ভয় বের হয়ে আসলি। আমাকে কেন কষ্ট দেস? তোকে কে কি বলে 2 দিন পর পর না খেয়ে পড়ে থাকিস? কিছুদিন পরে যে অ্যাডমিশন, না খেলে পড়বি কিভাবে, আর না পড়লে ভর্তি হবি কিভাবে? তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস, সে সারাদিন ভণ্ডের মতো টুইটুই করে ঘুরে আর তুইও এখন তার ভাব নিচ্ছিস, খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস। আর শুন মেয়ে মানুষের এত রাগজেদ ভালো না, তোর এই রাগজেদ সামলানোর জন্য আমরা সারাজীবন তোর পাশে থাকব না। এতটুকু বলতেই চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে। আবিরের চাউনিতে পরিষ্কার রুষ্টতা, শ্যামবর্ণের মুখমণ্ডল কালো দেখাচ্ছে, কড়া কণ্ঠে মামুনির দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? পুরুষালী কণ্ঠে আতকে উঠে মেঘ। হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল, খায় না ঠিক মতো, পড়াশোনা করে নাকি করব ওকে নিয়ে। আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল, ওকে কিছু বলো না, কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে, একটু এদিক সেদিকে হলে সেটা আমি দেখব। আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান, কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না। এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানভীর এসে ধমকে বা বুঝিয়ে খাওয়াতো, এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন। 2 জন মিলে মেঘকে শাসন করবে ভাবতেই মেঘের বুক কেঁপে উঠে, আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে মেঘের। আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে এতেই খুশি খুশি লাগছে মেঘের। তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানভীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দিবে, তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘা। রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানভীর ভাইয়ার রুমে, কিন্তু তানভীর ভাইয়া রুমে নেই। কিছুক্ষণ অপেক্ষা করল কিন্তু কোথাও নেই। মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে হঠাৎ শুনতে পেল তানভীরের কণ্ঠ। কিন্তু কোথায় আছে? বাধ্য হয়ে মেঘ জোরে ডাক দিল, ভাইয়া। তানভীর পাশের রুম থেকে উত্তর দিল, আবির ভাইয়ার রুমে আমি, আয়। আবির ভাই নামটা শুনেই মেঘের বুকটা হুহু করে উঠে চিন্তায়, নিজেকে নিজে সাহস দেয়ার চেষ্টা করল। তারপর গুটি গুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়াল। তানভীর, ভেতরে আয়। মেঘ, মোবাইলটা দিয়ে যায়, তুমি কাজ করো। তানভীর, আরে ভেতরে আয়। বসো তুই, তোকেও দরকার লাগবে। মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসল। আবির নেই রুমে, ওয়াশরুমে আছে মনে হয়। তানভীর ফোন নিয়ে কি যেন করছে, তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির। মেঘের দৃষ্টি পড়ে সেদিকে। একটা ছাই রঙের টি-শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার, ভেজা চুলগুলো থেকে টপটপ করে পানি পড়ছে। শরীরের টি-শার্টটা অনেকটাই ভিজে গেছে। মেঘ টেনে হিচড়ে দৃষ্টি নামিয়ে আনল, মনে মনে ভাবছে, একটা মানুষ এত কিউট কিভাবে হয়? যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম, সারাদিন পড়তাম আর দেখতাম, তাহলে আমার মন কখনোই খারাপ হতো না। লোকটা ফর্সা নন, শ্যামলা গায়ের রং, কিন্তু দেখতে মারাত্মক সুন্দর। সবচেয়ে মারাত্মক ওনার লুক, তাকানোর স্টাইল। উফ, যতবার দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি। আবির ভাই খাটের অপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছেন। তানভীর ভাইয়া মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই তানভীর ভাইয়ার ফোনে কল আসে। দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে। অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে, ভাইয়া তুমি ওরে অ্যাকাউন্টটা খুলে দাও, আমার গুরুত্বপূর্ণ কল আসছে। এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে চলে গেলেন। মেঘ বসে আছে চুপচাপ, মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না, বুকটা এখনও ধুকপুক করছে। আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে। জন্ম তারিখ, সাল, নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি। সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে। তখনই রুমে ঢুকল তানভীর। সহসা বলে উঠল, শেষ। এই বলে ফোনটা নিজের হাতে নিল। ফেসবুকে ঢুকে তানভীরের আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠাল। আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দেয়, একসেপ্ট করো নাকি? আবির গম্ভীর কণ্ঠে বলল, আমায় রিকোয়েস্ট দিতে হবে না।
তানভীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল, ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নিও, না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে। মেঘ মনে মনে খুশিই হল ভাইয়ের কথায়। মেঘের তো কখনো সাহসই হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেয়ার বা একসেপ্ট করার কথা বলার। তানভীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল, তুই এখন যা, আমি আর ভাইয়া একসেপ্ট করে নিব, তুই কি করিস না করিস সব নজরে রাখব কিন্তু। মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করেই রুমে চলে আসলো মোবাইল নিয়ে। মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজরে পড়ল, সাজ্জাদুল খান আবির, অ্যাকসেপ্ট ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট। মেঘ শুয়া থেকে উঠে বসে মেঘের খুশি দেখে কে ফ্রেন্ড লিস্টে একমাত্র ফ্রেন্ড সেটাই আবির ভাই, তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ। তার 5 মিনিট পর একসেপ্ট করল তানভীর ভাই। আবির ভাইয়ার আইডিতে ঢুকল, প্রোফাইল পিকটা নতুন কেনা বাইকে বসা, একদম ওয়াও। কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা, তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই। ছবিটা, ওহ মাই গড, ওয়াও। সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেঘ। যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না। তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করল, চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি। কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আজ শনিবার, আবিরের অফিসে যাওয়ার দিন। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির। 7:30 বাজে মাত্র। নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে, হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয়। 2 বার ডাকতেই ঘুমন্ত মেঘ ঘুমে টলতে টলতে দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। প্রথমে ভেবেছে এটা স্বপ্ন, তারপর এদিক সেদিকে তাকিয়ে বুঝল এটা বাস্তব। আচমকা এইভাবে আবিরকে দাঁড়ানো দেখে ভ্যাবাচেকা খেল মেয়েটা। মেঘের চেহারায় নিদ্রিত ভাবটা লেপ্টে আছে এখনো। আবির পূর্ণ দৃষ্টিতে পরখ করল অষ্টাদশী রাঙা মুখবিবর, তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, 5 মিনিটের মধ্যে খেতে আয়। পুনরায় দ্রুতগতিতে হাঁটা দিল। আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক। হঠাৎ মনে পড়ে গেল 5 মিনিটে নিচে যেতে হবে। তৎক্ষণাৎ ছুটল ওয়াশরুমে। 5 মিনিটের মধ্যে নিচে উপস্থিত হল মেঘ। এই সময় মেঘকে খাবার টেবিলে দেখে অবাক হল সকলে। 2 বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে খায় না, প্রাইভেট থাকলে আগে খায়, না হয় সবাই অফিস বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায়। হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে, আয় আয় বসো মা, কি খাবি বল। টেবিলের কাছে আসতেই দেখল একটা চেয়ারই ফাঁকা আছে, সেটা আবার আবির ভাইয়ের বিপরীতে। কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার, কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন একটা ঘোরে থাকে। মন, মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে, কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে বসতে হলো এই চেয়ারে। আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে। মেঘ তখন ঘুমে টলতে টলতে আবিরকে দেখেছিল রাজপুত্রের মতো, কিন্তু এখন আর সে তাকাতে পারছে না। শীর্ণ বক্ষ ধরফর করছে মেঘের, মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে, মুখটায় তুলতে পারছে না। আলী আহমদ খান হঠাৎ বলে উঠলেন, মেঘ মা, আজ থেকে তোমার নতুন টিউটর আসবে। সারাদিন তুমি বাহিরে থাকবে, তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি। মেঘ চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে। বুকের ভেতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে। আবির সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেলে আবিরের পেছনে পেছনে আলী আহমদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খানও চলে গেলেন। ইকবাল খান আগেই অফিসে জানিয়ে দিয়েছে অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে। আবির অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে ওঠেন, স্যার আপনার একটু বসতে হবে, বড় স্যাররা না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না। আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে। 10 মিনিটের মধ্যেই অফিসে ঢুকলেন 3 ভাই। আবির তখনও বসেই আছে। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন, স্যার আপনাকে ভেতরে যেতে বলেছে। আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল। অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো, ঢুকতেই সবাই হাততালি দিয়ে কংগ্রাচুলেশন জানছে আবিরকে। 2 জন ছবি তোলায় ব্যস্ত। বাবা, চাচা 3 জন আর আবির মিলে একটা কেকও কাটল। 3 ভাইয়ের তো আজকে খুশির দিন। বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে, এর থেকে বড় পাওয়া আর কি আছে। তানভীরের মতে আবির যদি মুখের উপর বলে দিত আমি ব্যবসা সামলাবো না, তখন তো কিছুই করার ছিল না। আবির যেহেতু মেনে নিয়েছে এতেই হবে। ঘণ্টাখানেক হলো আবির অফিসে এসেছে। এর মধ্যে চাচ্চু ইকবাল খান ভাতিজাকে সব কাজ কর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত। অন্যদিকে আলী আহমদ খান এবং মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন। তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে। 2 ভাই মিলে চা খাচ্ছে,
খুনসুটি করছে। এত বছরের ব্যবসায়িক জীবনের অবসানের সময় এসেছে এবার। সারাদিন আবিরের ব্যস্ততায় কাটে, প্রথম দিনের অফিস, দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ। মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তোলা একটা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল। 6টায় বাসায় ফিরেছে আবির। এসেই সোজা রুমে চলে গেছে, শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে। হয়তো ঘুমিয়ে পড়েছিল। দূর স্বপ্নই দেখল কি না আচমকা উঠে বসল বিছানায়। আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসল। আমৃত্যু ভালোবাসি তোকে এর পরের পর্বগুলো শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর এই নোবেলের সকল আপডেটের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করুন।